অনেক সুন্দর একটা গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। বৃষ্টি ভেজা ভোরের নীরবতা, জানালার ওপারে মেঘের গর্জন, ঝুম বৃষ্টি ঝরে পড়ে অনন্ত ধারায়, কিন্তু হাতে ধরা কফির উষ্ণতায় একমাত্র আশ্রয়, যেখানে মানুষ নিজের ভঙ্গুরতা লুকিয়ে রাখে। বাহিরে ভিজে যায়, পৃথিবী ধুয়ে যায়, তবু অন্তরের অন্ধকার অটল, যেন আলোকে গ্রাস করা এক গহ্বর, যেখানে প্রতিটি নেশা শুধু স্মৃতির ভার বহন করে। কফির তিক্ত স্বাদে মিশে থাকে অতীতের ক্ষতচিহ্ন আর ধোঁয়াটে ঘ্রাণের ছদ্মবেশী নীরবতা, যা ভাষাহীন হলেও গভীরতর সত্য বহন করে। প্রকৃতির ঝড় আসে, ধুয়ে দেয় ধূলিকণা, কিন্তু মানুষের ভেতরের ঝড় থামে না। সেই ঝড় জন্ম দেয় প্রশ্নের, যেখানে উত্তর লুকানো থাকে আত্মার অগম্য নিস্তব্ধতায়। এই ভোরে সূর্যের অভাব আকাশের নয়, এটি আত্মার গভীরতম গহ্বরের প্রতিধ্বনি, যেখানে আলো পৌঁছায় না, তবুও আলো খোঁজার আকাঙ্ক্ষা অমর থেকে যায়। নিক মাঝরাতে ডিং করে বাসায় ফিরছিল। ঘুম হয়নি রাতে, দু চোখের পাতা এক মুহূর্তের জন্য লাগেনি। মাথাটা ব্যথা করছে, তাই কফি বানিয়ে নিয়ে রুমে তা পান করছে আর কাল রাতের কথাগুলো ভাবছে। কাল রাতে আশরাফ খানও সজাগই ছিল, তার স্ত্রীর কথা খুব মনে পড়ছিল। রুম থেকে বের হয়ে লিভিং রুমে তিনি বসেছিলেন, ঠিক তখনই নিক বাসায় আসে। সকালে আশরাফ খান তনু আর মিহুকে ভার্সিটিতে নামিয়ে অফিসে চলে যাওয়ার পরে নিককে বাসায় রেখে আবারও বেরিয়ে গিয়েছিলেন। তো আশরাফ খান এ সময় নিককে এখানে দেখে কিঞ্চিত অবাক হলো। এই ছেলেকে তার বিন্দুমাত্র পছন্দ না। নিক খুব বেশি একটা সুবিধার না, তাই আশরাফ খান ওঠে অগ্রসর হলো নিকের দিকে। তুমি আজকে এ বাসায় চলে এসেছো? নিক ওপরে যাচ্ছিল, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ানোই চোখে মুখে বিরক্তির ছাপ দেখা গেল তার। এনিওয়ে, তুমি তো চলে গিয়েছিলে, আবার কেন এসেছো? আপনাকে এসব বলতে বাধ্য নয় আমি। আই এম রাইট মি আই 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 রাইট মিস্টার খান? তোমার কাছে মাঝরাতে ড্রিঙ্ক করে বাসায় ফেরাটা নর্মাল হলেও এ বাসায় থাকা বাকিদের ক্ষেত্রে তাই একদম ভিন্ন। এখন এখানে শুধু পুরুষ না, আর দুজন মেয়ে থাকে। কেন, ভয় লাগছে বুঝি? তুমি এমন কিছু নও যে তোমাকে পেতে হবে ভয়। আশরাফ খানের কথায় নিক একগাল হেসে হিসিয়ে বলল, বাট ইউ নো মিস্টার খান, আই অ্যাম এ ব্যাড বয়, আই ক্যান ডু দিস এভরিথিং। আশরাফ খানের চোখে মুখে ক্ষোভের ছায়া স্পষ্ট। তা দেখে নিক আবারও বলতে লাগলো, ভয় পেলে আমার কিচ্ছু করার নেই, কারণ আমার মন যখন যা বলে তাই করি। সো কারো প্রবলেম আমার কিছু যায় আসে না। অ্যান্ড লাস্ট কথা, ইউ আর নট মাই ফাদার। নেক্সট টাইম এসব বিষয় নিয়ে কথা বলতে আসবেন না, কারণ আপনার সাথে কথা বলতে বা শুনতে না আমার একটুও ভালো লাগে না। সেম টু ইউ আর নট মাই সন। একটু আগে যে বাক্যটা উচ্চারণ করলে সেটা তোমার আগে স্বীকৃতি দিয়েছি। আমারও তোমার সাথে কথা বলার বিন্দুমাত্র পরিমাণ ইচ্ছা নেই। আশা করি আবার আমাকে কথা বলার মতো কোনো কাজ করবে না, আর তুমিও তোমার সাথে কোনো কথা বলবো না। নিকের মেজাজ খারাপ হয়, পাশে ফুলের বড় জারটাতে লাথি বসিয়ে দেয়, আর অমনি তার বিকট শব্দে খণ্ডে খণ্ডে পরিণত হয়ে যায়। রেগে জোরে বলল, আমার যা ইচ্ছা তাই করব, বাট আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, বিকজ ইউ আর দ্য ব্যাড ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। আই হেট ইউ। নিক আশরাফ খানকে পাশ কাটিয়ে ওপরে চলে আসে। রুমে তার সাজিয়ে রাখা ফ্লাস্ক থেকে অ্যালকোহল বের করে আবার পান করতে শুরু করে। তার জীবনটা অন্ধকারে আচ্ছন্ন করার জন্য নিক এই লোকটাকেই দায়ী করে। অতীত, বাংলাদেশের বড় বিজনেসম্যান নিকের দাদু ইব্রাহিম খান। তিনি মারা যাওয়ার পর এই ব্যবসা দেখাশোনার দায়িত্ব নেয় তার দুই ছেলে আশরাফ খান আর তৌরফ খান। আশরাফ খান বড় হওয়ায় ইব্রাহিম খান তাকে বিয়ে করায় এবং প্রথম খান বংশে আলো জন্ম নেয় ছেলে সন্তান। ইব্রাহিম খান তার প্রথম একমাত্র নাতির নাম নিজেই রাখলেন নাহিয়ান খান নিহান, ডাক নাম নিহান। 2 বছর পর আবারও পুত্র সন্তান আশরাফ খানের। ইব্রাহিম খান এবারেও নাতির নাম তিনিই রাখলেন আরিয়ান খান আয়ান, ডাকনাম আয়ান। ইব্রাহিম খান ছোট ছেলে তৌরফ খানকে বিয়ে করায়, কিন্তু ছেলে বউয়ের বাচ্চা হওয়ার সম্ভাবনা কম ছিল। কিন্তু সবাই এক আল্লাহর প্রতি অটুট বিশ্বাস রেখেছিল। দীর্ঘ 10 বছর পর নিকের বয়স যখন 12 বছর, ঠিক তখন সময় তৌরফ খানের স্ত্রী মমতা বেগম ঘর আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। ইব্রাহিম খান কোলে নিয়ে একমাত্র নাতনির নাম এবারেও তিনি রাখলেন তাইয়েবা খান তনু। নিক সেই দিন তার ছোট ছোট হাতে মায়ের কোল থেকে সদ্য জন্ম নেওয়া কুসুম কোমল দুইটা দেহ ভক্ষপিঞ্জরের কাছে নিতেই তার হৃৎপিণ্ড কেমন ধুকপুক করে শুরু করছিল। এর আগে কখনো বাচ্চা কোলে নেয়নি সে।
সে নিজে একটা বাচ্চা ছিল, তার মনে হচ্ছিল তনু হয়তো ব্যথা পাচ্ছে, তার শেখা উচিত বাচ্চাদের কিভাবে যত্ন করে কোলে নিতে হয়। তারপর সে তনুকে কোলে নিবে, এর আগে না। ওকে খুব যত্ন করবে, আদর করবে। নিকের তার বক্ষপিঞ্জর থেকে সরিয়ে আবারও তনুর মায়ের কোলে দিল। নিক সেদিন তার মায়ের কাছে গিয়ে আবদার করেছিলেন, আম্মু আমাকে বেবিকে কোলে নেওয়া শেখাবে। কেন? আমি তনুকে অনেকক্ষণ কোলে নিয়ে রাখতে চাই, কিন্তু আমার মনে হয় আমি কোলে নিলে ও ব্যথা পায়। ও অনেক নরম আম্মু। ছেলের কথায় শান্তি বেগম হেসে ওঠে। ছেলেকে কাছে এনে আদর করে বলেন, তনু এখন ছোট বাবা, এর জন্য এমন মনে হয়েছে। তুমি ওকে নরম কাপড়ে মুড়িয়ে তারপর কোলে নিও, তাহলে আর মনে হবে না যে তোমার ছোট বোন ব্যথা পাচ্ছে। ও তো ভাইয়ের কোলে ওঠে কেমন শান্ত ছিল, কিন্তু তোমার চাচুর কোলে ওঠে কেঁদে ফেলেছে, দেখেছো না তুমি? তাহলে ব্যথা পেলে তো তোমার বোন তোমার কোলে কাঁদতো, কিন্তু সে একদম লক্ষ্মী মেয়ের মতো শান্ত ছিল, মানে সে কোনো ব্যথা পায়নি। তার ভাই তাকে আরামে কোলে নিয়েছে। তাহলে চাচ্চুকে শিখিয়ে দাও, আর বলবে তনুকে যাতে ব্যথা না দেয়। তনুর খিদে পেয়েছিল, সেজন্য বাবার কোলে উঠে কেঁদেছিল। তোমার চাচ্চু বোনকে ব্যথা দেয়নি। ও, তাহলে বুঝবো কিভাবে ওর খিদে পেয়েছে? ও তো এখনও কথা বলতে পারে না। বাচ্চাদের খিদে পেলে তারা কান্না বাবা, তখন মায়েরা বাচ্চাকে খাবার দেয়। ও, ছেলেকে ভাবুক হয়ে কিছু ভাবতে দেখে শান্তি বেগম ছেলের কপালে গাঢ় চুমু খেয়ে বলল, ঠিক আছে বাবা, এখন যাও, আয়ানকে নিয়ে শুয়ে পড়ো গিয়ে। কালকে স্কুল আছে। আয়ান রাগ করছে তনুকে কোলে নিয়ে আদর করেছি বলে। ঠিক আছে, তাহলে এখন ভাইকে আদর করো, তাহলে রাগ কমে যাবে। তুমি আসো আমার সাথে। শান্তি বেগম ছেলের সাথে ওপরে গেলেন। দুই ভাই একসাথে এক রুমে থাকে। আয়ান চুপচাপ বসেছিল। আয়ান, কি হয়েছে বাবা? মম ব্রো আমাকে ভালোবাসে না। কে বলেছে এই কথা ভাই, যে তোমাকে অনেক ভালোবাসে? কেন, তুমি জানো না? তাহলে তনুকে কেন কোলে নিয়েছে? তনু তো বোন হয়, এজন্য কোলে নিয়েছে। তুমিও বোনকে কোলে নিবে, আদর করবে, তাহলে বড় হয়ে ও তোমাকে ভাইয়া ডাকবে। না, আগে ভাইয়া ডাকবে, পরে আদর করব। এরকম করলে তাহলে তো ভাইয়া ডাকবে না, পরে তোমাকে বড় হয়ে পচা বলবে। না, আমি ভালো। ঠিক আছে, তাহলে ভাইয়ের মতো বোনকে আদর করবে। আর এখন দুজন শুয়ে পড়ো, কালকে স্কুল আছে, দেরি হলে ড্যাড বকা দিবে। কিন্তু একদম লক্ষ্মী ছেলের মতো দুজন ঘুমিয়ে পড়বে। শান্তি বেগম ছেলেদের শুইয়ে দিয়ে চলে আসে। এরপর থেকে নিহান আর আয়ান দুজনেই স্কুল ছুটির পরে সেই তনুর সাথে সময় কাটাতো। ইব্রাহিম খানের চোখের মনি ছিল নিহান। নাতির সব বিষয়ে খেয়াল রাখতেন তিনি। নিহানকে নম্রভদ্র একটা শান্তশিষ্ট ছেলে হিসেবে তিনি গড়ে তুললেন নিজের হাতে। আর আয়ান তার ভাই যা করে সেও তাই করে। সেও ভাইয়ের মতোই নম্রভদ্র ছেলে। তনুর বয়স যখন 2 বছর, তখনই নেমে খান পরিবারের শোকের ছায়া। শুক্রবার ছিল সেই দিন। তনুর মার শরীর খারাপ লাগছিল বেশ কয়েকদিন যাবৎ, কিন্তু কাউকে বলেনি, ভেবেছে ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে বেশি ক্লান্ত লাগায় তনুর বাবাকে বলে। আর তনুর বাবা শোনা মাত্রই জুম্বার নামাজ শেষে ডাক্তার দেখাতে বেরিয়ে যায়। পরিচিত ডাক্তারের কাছে যাবে বলে বেশি সময় লাগবে, সেজন্য তনুকে বাসায় রেখে গিয়েছিল। সেটা যেন শুধু বাসায় রেখে যাওয়াই ছিল না, ছিল তনুকে আবার যেন নতুন করে প্রাণ দেওয়া। তনু ওই দিন নিহানের সাথেই ছিল, সবাই বাসাতেই ছিল। হঠাৎ আশরাফ খানের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করা মাত্রই ওপাশ থেকে যা শুনলো তাতে একদম জমে যায় আশরাফ খান। খানবাড়ির প্রতিটি কোনায় কোনায় শোকের সমাহার বয়ে গেছে। সমস্ত আত্মীয় স্বজনরা এসে জড়ো হয়ে গেছে। এক একজনের চোখে পানি, কেউ চাইছে পানি লোকাতে, আবার কেউ কেঁদে বুক ভাসাচ্ছে। খানবাড়ির 2টি খাটিয়ায় কাফনে মুড়ানো দুজনের রক্তাক্ত লাশ, একটা তৌরাফ খানের আর একটা মমতা বেগমের। ডাক্তার দেখিয়ে ফেরার পথে বাসের সাথে ধাক্কা লেগে পিছন থেকে আরেক গাড়ি এসে ধাক্কা খায় তৌরাফ খানের গাড়ির সাথে। 2 গাড়ির মাঝখানে পড়ে তারা অত্যন্ত বাজেভাবে তাদের মৃত্যু হয়। তনুর বয়স যখন 1 বছর, তখন ইব্রাহিম খান মারা যায়। কলিজার টুকরো ছোট ভাইয়ের এমন মৃত্যু শোক আশরাফ খান কিছুতে মেনে নিতে না পেরে ভেঙে পড়ে। তনুকে সেদিন নিহান কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আশরাফ খানের কান্না, শান্তি বেগমের কান্না, আয়ানের বয়স ছিল 12 বছর। সবার কান্না দেখে আর চাচু চাচিমার অবস্থা দেখে সেও কান্না করছিল। আত্মীয় স্বজনের কান্না, সব মিলে বাড়িটায় কান্নার ঢোল নেমে যায়। নিহানের বয়স ছিল 14 বছর। ও ছোটবেলা থেকে অনেক শক্ত ছিল, সহজে কাঁদতো না। দাদু বলেছিল ছেলে মানুষের কাঁদতে হয় না, বরং মেয়েরা যখন কাঁদে ভেঙে পড়ে তখন ছেলেরা তাদের শক্তির উৎস হয়ে পাশে থাকে।
তবে নিহানের চোখেও সেদিন পানি গাল বেয়ে পড়েছিল। তবে তার মাথায় চলছিল অন্য চিন্তা। আজ যদি তার চাচ্চু তনুকেও তাদের সাথে নিয়ে যেত তাহলে কি হতো ভেবে সে কোলে নেওয়া তনুকে শক্ত করে জড়িয়ে ধরল। তনু সবাইকে কাঁদতে দেখে ভয় পাচ্ছিল। নিহান তনুকে নিয়ে সেদিন বাসার ভেতরে তার রুমে চলে আসে। চকলেট দেয়, কান্না থামায়। সন্ধ্যার আগে আগে লাশ দাফন করে বাড়ি ফিরে সবাই না খাওয়ার রয়ে যায় সেদিন। শান্তি বেগম আর মমতা বেগম ছিল বোনের মতো, বলতে গেলে তাদের সম্পর্ক ছিল বোনের চাইতেও বেশি। আশরাফ খান আর মমতা বেগম যেন নিস্তব্ধ হয়ে গেছে বাবা মার রুমে তাদের এরূপ অবস্থা দেখে। দরজার কাছে থেকে ফিরে যায় নিহান। বাসায় কাজের লোক ছিল, তবুও নিহান সেদিন নিজের হাতে একটা ডিম ভেজে নিয়ে আসে, আয়ানকে আর তনুকে খাওয়ায় এবং ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু নিজে ছিল সেই রাত নির্ঘুম প্রহরীর মতো। তনুর নিষ্পাপ ঘুমন্ত মুখটা দেখছিল আর তার মাথা থেকে এটা যাচ্ছিলই না। ভাবছিল ভুল করে আজ যদি তনুর কিছু হয়ে যেত তাহলে কি হতো। তনুর কপালে গাঢ় করে চুমু খেয়ে বুকে জড়িয়ে শুয়ে পড়েছিল। তবে সারাদিন রাত দু চোখের পাতা এক হয়নি। চাচুর কথা তার ভীষণভাবে মনে পড়ছিল, আর মায়ের মতো চাচি তাকে যেভাবে আদর করতো সব। তনুর সমস্ত কিছুর দায়ভার আশরাফ খান নেয়। ভাইয়ের মেয়ে নয়, বরং নিজের মেয়ে হিসেবে বড় করে তোলে তনুকে। মমতা বেগমের নিজের মেয়ের সন্তান না থাকায় তনুকে তিনিও নিজের মেয়ের মতোই বড় করে। বাবা মার অভাব তারা বুঝতে দেয়নি। তনু ছোটবেলা থেকে বেশ শান্ত প্রকৃতির মেয়ে ছিল। কথাবার্তা খুব কম বলতো। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত, তা না হলে কথাই বলতো না। তবে ফ্যামিলির সাথে সে চঞ্চলতা ছিল তার চেয়েও বেশি। নিহানের সাথে সবার চোখের মনি ছিল সে। নিহানই তনুকে স্কুল থেকে আনা নেওয়া করতো। আয়ান রোজ তনুকে চকলেট এনে দিত, তনু আবার সেখান থেকে রোজ একটা করে নিহানকে দিত। চকলেট খেতে খেতে দাঁতে পোকা ধরিয়ে ফেলেছে, ডাক্তার চকলেট খেতে মানা করেছে, কিন্তু শুনলে তো আব্বু আম্মু বকবে দেখে আয়ানকে চকলেট এনে দিতে বলে, আর আয়ান নিহানকে বকবে দেখে তাকে চকলেট ঘোষ দেয়। আবার চকলেট কে দিয়েছে তোকে? আয়ান ভাইয়া। তনু ললিপপ মুখে নিয়ে আর একটা নিহানের দিকে এগিয়ে দিয়ে তা দেখে নিহান উপদেশ স্বরে বলে, চকলেট খেলে দাঁতে পোকা হয়, আমার চকলেট খান, দাঁতে পোকা হবে না। তনুর পাকনা কথায় নিহান হেসে ফেলে, তাই না? ঠিক আছে, হালকা হাঁ কর দেখি। তনু মুখ বন্ধ করে হেসে মাথা নাড়িয়ে বুঝালো, হাঁ করবে না। নিহান গালে হালকা চাপ দিয়ে মুখের ললিপপটা নিয়ে নেয়। মুখে কি এগুলো? দাঁত? কোথায় দাঁত? সবগুলো তো তরমুজের বিষ হয়ে গেছে। এরপরেও চকলেট খাচ্ছিস? এগুলো পরে গিয়ে নতুন দাঁত হবে তো আবার। হোক, তোকে চকলেট খেতে মানা করছি না আমি। আব্বুকে বলবো আবার চকলেট খাচ্ছিস তুই? না আব্বু, ভাইয়াকে বকবি। বকবেই তো, তোকে চকলেট দিতে মানা করার পরেও চকলেট দিল। দাঁড়া, ওকে মজা দেখাচ্ছি। ভাইয়া দিতে চায়নি তো আমি তো জোর করে কিনে দিতে বলেছি, ভাইয়ার কোনো দোষ নেই। নিহান কিছু না বলে তনুর দিকে তাকিয়ে রইল। নিহানও জানে যে আয়ানের দোষ নেই, নিশ্চয়ই কান্না শুরু করেছিল, সেজন্যই দিয়েছে। আপনি তো অনেক ভালো, তাহলে চকলেট খেতে দিন না কেন আমাকে? তুই কি আবার ডাক্তারের কাছে যেতে চাস? না, ডাক্তার আঙ্কেল আমাকে ব্যথা দিয়েছে, আমি আর যাব না ওনার কাছে। এজন্যই চকলেট খেতে দিতে চায় না, কারণ চকলেট খেলে আবার দাঁতে ব্যথা শুরু হবে, আর ডাক্তারের কাছে গেলে তোকে ডাক্তার আবার ব্যথা দিবে। এখন বল, ডাক্তারের কাছে যেতে চাস না? তাহলে আর চকলেট খেতে পারবি না, আর যদি খাস রাতে আমার সাথে থাকতে পারবি না। নিহানের কথা শুনে তনু চমকে ওঠে। ও সবসময় নিহানের সাথেই থাকে, কারণ রোজ রাতে নিহান তাকে গল্প শোনায়, যা না হলে তনুর ঘুমোয় আসে না। হোমওয়ার্ক করতে সাহায্য করে এবং তার কাছে পড়াশোনা করে। ছুটির সব সময় বাইরে ঘুরতে নিয়ে যায়। চকলেট, আইসক্রিম, টেডি বিয়ার, তনু যখন যা চায় তাই এনে দেয়। কিন্তু তনু এত বেশি চকলেট খায় যে দাঁতগুলো আর দাঁত রাখেনি। তনু ভাবনাতে মগ্ন ছিল। নিহান কপালে টোকা মারে। নিহানের এটা অভ্যাস হয়ে গেছে, তনুকে একটু ভাবুক দেখলেই সে টোকা মারে। আর তনু এতে রাগ প্রায়, যা নিহানের বেশ লাগে। কি ভাবছিস? আপনি আমাকে আবার টোকা মেরেছেন? এখন তাড়াতাড়ি আগে বল, আরও চকলেট খাবি নাকি আমার সাথে থাকবি? আপনার সাথে থাকবো। আর চকলেট? তনু মুখ গোমড়া করে বলল, আর খাবো না। গুড গার্ল। নিহান তনুর গাল টেনে দেয়। তনুর মুখ থেকে নেওয়া ললিপপটা নিহান হাতের দিকে ইশারা করে তনু মিষ্টি একটা হাসি দিয়ে বলল, বাকিটুকু আমি খাই? নো, চকলেট খাওয়া যাবে না মানে যাবে না। নিহান চকলেট দূরে কোথাও ফেলে দেয়। তনু তা দেখে মন খারাপ করে ফেলে। নিহান সেটা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না।
সারাদিন তনু মন খারাপ রেখেছিল। আশরাফ খান শান্তি বেগম অনেকবার জিজ্ঞেস করেছে, কি হয়েছে মা, মন খারাপ কেন, কিন্তু তনু কিছু বলেনি। পরে আয়ান তনুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? জানো ভাইয়া, তুমি চকলেট দিয়েছিলে না, নিহান ভাই সেটা ফেলে দিয়েছে। ফেলে দিয়ে কী লাভ হলো? তার থেকে তো ভালো হতো আমি খেয়ে নিতাম। পচা লোক। নিহান রুমে এসে আশরাফ খান ডেকেছে বলে আয়ান নিচে যেতে বলে। আয়ান চলে গেলে তনুকে নিহান জিজ্ঞেস করলো, হোমওয়ার্ক করেছিস? তনু মুখ গোমড়া করে আস্তে করে বলল, না এখনো করিনি। কেন? নিহানের কথায় তনু চুপ করে রইল। দেখে সে আবার বলল, বই বের কর। তনু চুপচাপ বই বের করে বসে রইল। কি হলো পর? তনু থম দিয়ে বইয়ের দিকে তাকিয়ে থেকে মিনমিন করে বলল, পড়তে ইচ্ছে করছে না। কেন? আমি জানি না। নিহান চুপচাপ কিছুক্ষণ তনুর দিকে তাকিয়ে এবং একটু পরে দুটো চকলেট টেবিলের ওপর রেখে তনুর দিকে এগিয়ে দেয়। তনু চকলেট দেখে চোখ দুটো চিকচিক করে ওঠে। খুশিতে হাত বাড়িয়ে নিতে গিয়েও থেমে যায়। এগুলো কার জন্য? ছায়াময়ীর জন্য। নিহানের কথায় তনু অবাক হয়ে বলল, আমার জন্য? নিহান ওর ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। নিহান মিথ্যে বলে না, তাই আবার জিজ্ঞেস করলো, কিন্তু আপনি তো বলেছেন চকলেট খেলে আপনার সাথে থাকতে দিবেন না, মানে আমাকে গল্প শোনাবেন না, হোমওয়ার্ক করতেও সাহায্য করবেন না। আজকে স্যার অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে, আমি সেগুলো একা করতে পারবো না তো। বলেছিলাম, কিন্তু তার জন্য তো তুই গাল ফুলিয়ে বসে আসিস। পচাও বললি আমাকে। নিহান কথাটা বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, তবে আর চোখে সে তনুকেই দেখছিল। তনু ভয় পায় নিহান তাকে হোমওয়ার্ক করতে সাহায্য করবে ভেবে। মাথা নিচু করে মন খারাপ করে বলল, আমি গাল ফোলাইনি আর চকলেটও খাবো না, আমি আপনার সাথে থাকবো। তনুকে ভয় পেতে দেখে নিহান হেসে তনুর মাথায় চুল এলোমেলো করে দিয়ে বলে, থাকবি তো পাগলি, তোকে ছাড়া থাকতে পারবো আমি? এগুলো তোর জন্যই, কিন্তু তোকে কথা দিতে হবে অতিরিক্ত চকলেট খেতে পারবি না। প্রতিদিন একটা করে খাবি, আমি এনে দেবো। সত্যি? সত্যি। তনু খুব খুশি হয়ে সঙ্গে সঙ্গে চকলেট মুখে নেয়। আমারটা কই? তনু আর একটা নিহানের দিকে এগিয়ে দেয়। খুশি? অনেক। আমার প্রতি নাকি চকলেটের প্রতি? চকলেট বলে তনু জোরে খিল করে হাসতে লাগলো। তা দেখে নিহান হেসে বলল, পাগলি, তাহলে তো আপনিই পাগল। এবার দুজনেই হাসতে লাগলো। তনু নিহানের সাথে থাকে সারাক্ষণ, সেজন্য নিহানকে যখন কেউ একা দেখে সবাই তখন জিজ্ঞেস করে, কিরে তোর ছায়া কোথায়? নিহানও তনুকে নিজের সাথে সবসময় রাখে, বাইরে গেলেও সাথে করে নিয়ে যায়। তনুর যখন ক্লাস 5-এ পড়ে তখন তার বয়স ছিল 10 বছর। নিহান তখন 22 বছরের তাগড়া যুবক, দেখতে মাশাআল্লাহ। আয়ান ছিল 20 বছরের। সেও একদম ভাইয়ের মতোই। ছোট ভাই মৃত্যুর পর সমস্ত বিজনেস আশরাফ খান সামলাল দিতে হিমশিম খায়। শান্তি বেগম শিক্ষিত ছিল, তখন শান্তি বেগম স্বামীকে সাহায্য করতে নিজে অফিসে যোগ দেন। সেদিন মিটিং থাকায় আশরাফ খান আর শান্তি বেগম দুজনেই অফিসে ছিল, কিন্তু আশরাফ খান সেদিন ফাইল নিয়ে গেল, একটা ফাইল ভুলে রেখে গিয়েছিল। মিটিংয়ের সময় সেই ফাইল না পেয়ে আশরাফ খানের প্রতি চোখ গরম করে শান্তি বেগম। স্ত্রীকে রাখতে দেখে মিটিং রুম থেকে একটু সময় চেয়ে বের হয় আর নিহানের কাছে ফোন করে, হ্যালো আব্বু। হ্যাঁ, কোথায় আছো তুমি? আমি তো বাসায়। কেন? তোমার আম্মু রেগে গেছে। বাবার কথায় নিহান হেসে ওঠে, জিজ্ঞেস করলো, কেন? আবার কি করছে? আজকে মিটিং আছে, কিন্তু আমি ভুলে ফাইল বাসায় রেখে আসছি। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ফাইলটা নিয়ে অফিসে চলে আসো। কিন্তু আব্বু, আমি একটু পরে তনুকে স্কুলে থেকে আনতে যাব, রেডি হচ্ছি। আয়ানকে বলো তনুকে স্কুল থেকে আনতে, তুমি তাড়াতাড়ি ফাইল নিয়ে অফিসে আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। বাবা মার কথার অবাধ্য নিহান কখনোই হয় না, তাই বাবার কথা মতো সে ওই দিন আয়ানকে বলে তনুকে স্কুল থেকে আনতে, আর সে ফাইল নিয়ে অফিসে চলে যায়। সন্ধ্যাবেলা নিহান বাসায় ফিরে আশরাফ খান আর তার স্ত্রী বাসায় ফিরতে রাত হবে। তনু সেদিন বেশ চুপচাপ ছিল। নিহান প্রতিদিনের মতো পড়তে বসার আগে চকলেট দেয়, কিন্তু তনু সেটা নেয় না। কি হয়েছে? আপনি আমাকে আজকে স্কুল থেকে আনতে যাননি কেন? আব্বু অফিসে যেতে বলেছিল আমাকে, সেজন্যই তো আয়ানকে পাঠিয়েছিলাম। কিন্তু ভাইয়া আপনার মতো ওখানে বসে আমার জন্য অপেক্ষা করেনি, পরে এসেছে, এজন্য মন খারাপ করে আছিস? আয়ান বাইরে ছিল। নিহানের ফোন পেয়ে সে সঙ্গে সঙ্গে তনুকে স্কুল থেকে আনতে চলে যায়, কিন্তু তার পৌঁছাতে 10 থেকে 15 মিনিট লেট হয়েছিল। তনু চুপ করে রইল। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি নিতে যাব।
একদিনে একটু লেট হয়েছে, এর জন্য মন খারাপ করতে হবে? এদিকে আয়। তনু এবারেও কোনো কথা বলল না। নিহান তনুকে বাহু ধরে টেনে নিজের কাছে আনতে নিলে তনু মৃদু আর্তনাদ করে ওঠে। নিহান সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেয়। নিহানের ধারণা তার ধরাতে তনু ব্যথা পেয়েছে, তাই তনুর কাছে হাঁটু গেড়ে বসে তনুর হাতে মুখে বাহুতে হাত বুলিয়ে খুব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো? ব্যথা পেয়েছিস? কোথায় লেগেছে বল আমাকে। তনু আস্তে করে বলে উঠল, আপনার বন্ধু ভালো না। তনুর হঠাৎ এহেন কথায় নিহানের কপালে ভাঁজ পড়ে। আমার কোন বন্ধু ভালো না? আমাদের স্কুলের সামনে একবার দেখা হলো না, ওই যে আমাকে একবার চকলেট কিনে দিয়েছিল উনি। তনুর কথায় আগামাথা নিহান কিছুই বুঝতে পারছে না। নিহানের যতদূর মনে আছে, স্কুলের সামনে তো একবার মেয়রের ছেলে নিকের স্কুল ফ্রেন্ড সাকিবের সাথে দেখা হয়েছিল। আর তনু নিহানের সাথে থাকায় তনুকে ওই দিন সাকিব চকলেট কিনে দিয়েছিল। তুই তো চকলেট পছন্দ, তাই চকলেট দিয়েছিল। তাহলে ভালো না কেন সে? উনার জন্য আমি ব্যথা পেয়েছি। তনু ব্যথা পেয়েছে শুনে নিহানের বুকে মোচড় দিয়ে ওঠে। নিহান ভ্রু কুঁচকে তনুর দিকে তাকায় আর আগ্রহী হয়ে জানতে চাইল, কি হয়েছে, কোথায় ব্যথা পেয়েছিস? তনু বাম হাতের বাহুতে ডান হাত দিয়ে ইশারা করে। নিহান তনুর গায়ের জামা আস্তে করে ওপরে তুলতেই ফর্সা শরীরের কালচে ছাপ স্পষ্ট চোখের সামনে ভেসে ওঠে। আর তা দেখে মাত্রই নিহানের মাথায় রক্ত উঠে যায়। রাগে চোখ দুটো লাল হয়ে যায়, চোখ দিয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ে। নিহান হালকা ছুতেই তনু সরিয়ে নেয়। কি করছে তোকে? তনু নিহানের চোখে পানি দেখে চুপ করে তাকিয়ে রইল, কিন্তু নিহানের আজকে কোনো হুঁশ নেই। তনুকে ধমক দিয়ে দেয়, কি হলো বল? নিহানের প্রথমবার জোরে ধমকে তনু চমকে ওঠে, কারণ নিহান কখনো তনুর সাথে উচ্চস্বরে কথা বলেনি। তনু একই প্রশ্ন বারবার নিহানকে করে কান ঝালাপালা করে দিত, কিন্তু এরপরেও নিহান কোনো ধমক কথা দেয়নি, বরং সবসময় শান্ত আর আদর করে সবকিছু বুঝিয়েছে। তনু ভয়ে কেঁদে ওঠে, সবকিছু বলতে লাগলো। ফ্ল্যাশব্যাক। স্কুল ছুটি হওয়ার আগে নিহান তনুর জন্য অপেক্ষা করত, কিন্তু সেদিন তনু নিহানকে ওখানে দেখতে না পেয়ে একটু চিন্তিত হয়। তবে পরক্ষণে মনে পড়ে তার নিহান ভাইয়ের কথা। নিহান তাকে একবার বলেছিল, আমি আর না আসা পর্যন্ত অপরিচিত কারোর সাথে যাবি না, কেউ কিছু দিলে খাবিও না। স্কুল ছুটি হয়েছে, একে একে সবাই চলে যাচ্ছে। তনু গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। দারোয়ান আঙ্কেলও এখানেই ছিল। কি ব্যাপার মামনি, তোমাকে আজকে নিতে আসেনি কেউ? আমাকে নিহান ভাই নিতে আসবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে এসে বসো। তনু দারোয়ানের টোলটাতে গিয়ে বসে। দারোয়ানও ওখানে পাশে দাঁড়িয়েছিল, প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবে সেজন্য। তনু বলল, মামনি তুমি এখানে বসো, আমি একটু আসছি। আচ্ছা আঙ্কেল। দারোয়ান চলে যেতেই ওখানে সাকিব আসে। কি তনু, এখানে বসে আছো কেন? তোমার ভাই কোথায়? নিহান ভাই আজকে এখনো নিতে আসেনি। তনুর কথা শোনা মাত্রই সাকিবের লোভ জেগে ওঠে। তনুর উঠতি বয়সী মেয়ে ছিল, তার ওপর দেখতে একদম পুতুলের মতো। চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। না, নিহান ভাই অপরিচিত কারোর সাথে যেতে মানা করেছে আমাকে, যাব না আমি। আরে তোমার ভাই তো আমাকে বলল তোমাকে বাসায় পৌঁছে দিতে, আসো আমার সাথে। নিহান ভাই আপনাকে নিয়ে যেতে বলেছে? আসো। তাহলে আমাকে বলল না কেন? হয়তো তোমাকে বলতে ভুলে গেছে সে। আসো আমার সাথে। না, আমি যাব না। আগে আমাকে এসে বলুক, আমাকে মিথ্যে বলল কেন যে আমাকে নিতে আসবে? হ্যাঁ বলবে। আমার সাথে চলো নিহানের কাছে, নিয়ে যাব তোমাকে, আসো। নিহান ভাই কোথায়? আসে, সামনেই চলো। সাকিবের আর তর্স হয়েছে না। ফুলের মতো মেয়েকে একা পেয়ে সে তনুর বাহু শক্ত করে চেপে ধরে তনু ব্যথায় আর্তনাদ করে ওঠে। ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি। সাকিবের কোনো হেলদেন নেই। সে তনুর এখান থেকে যাওয়ার জন্য বাহুটা আরো শক্ত করে চেপে ধরে টানতে লাগলো। ভাইয়া ছাড়েন আমাকে, আমি ব্যথা পাচ্ছি। যাব না আপনার সাথে, ছাড়েন। তখনই দুজন শিক্ষক স্কুল থেকে বেরিয়ে এদিকটায় আসছিল, আর তা বুঝতে পেরে তারা দেখার আগে তনুকে ছেড়ে ওখান থেকে চটজলদি কেটে পড়ে সাকিব। স্কুল ছুটির পর তনুকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে একজন জিজ্ঞেস করলো, তনু এখনো এখানে কি করছো? স্যার আমাকে এখনো নিতে আসেনি। ও, কে আসবে তোমাকে? কে আসবে নিতে তোমাকে? নিহান ভাই। ওদের কথা বলার মাঝে দারোয়ান সে তার কাজ সেরে হাজির হয়। কোথায় গিয়েছিলে তুমি? স্যার, ওই সর্বকনিষ্ঠা আঙ্গুল দেখায়। আচ্ছা শোনো, তনুকে দেখো আর কেউ নিতে না আসলে বাসায় পৌঁছে দিও। ঠিক আছে স্যার।
ওই শিক্ষক দুটো ওখান থেকে চলে যায়। তনু আবার টুলে গিয়ে বসে। আর 2 মিনিট পরে ওখানে আয়ান এসে হাজির হয়। আয়ানকে দেখে তনু ভাইকে জড়িয়ে ধরে। নিহান ভাই কোথায়? ব্রো আজ নিতে আসতে পারবে না বলেছে, তাই আমি এসেছি। সরি, একটু লেট হয়ে গেল। তবে টেনশন করো না, তোমাকে চকলেট কিনে দিব। চকলেট খাবো না আমি। কেন ব্রো? তোমাকে আবার চকলেট খাওয়া বন্ধ করে দিয়েছে নাকি? না, আমি বাসায় যাব এখন। ও আচ্ছা, ঠিক আছে, চলো। প্রেজেন্ট। সব শুনে নিহানের মাথায় রক্ত চড়ক হয়ে ওঠে। রাগে চোখ মুখ ফর্সা, রং লাল বর্ণ ধারণ করেছে, যা কখনো সে কল্পনাও করেনি, দেখেনি, আর সে শুনল। রাগে জোরে জোরে শ্বাস ফেলেছে নিহান। পকেট থেকে ফোন বের করে কল লিস্টে থেকে নাম্বারটা খুঁজে বের হচ্ছে, রিং হচ্ছে। কিছুক্ষণ পর রিসিভ হতেই নিহান যথেষ্ট শান্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় আছিস তুই? ওপাশ থেকে কি বললো তা শুনতে পেল না তনু। নিহান আবার বলে উঠল, ওইখানে থাক, আমি আসছি, বলে ফোন কেটে দেয়। নিহান উঠে চলে যেতে নিলে হাত ধরে ফেলে। নিহান ভাই, কোথায় যাচ্ছেন আপনি? নিহান তনুর দিকে ঝুঁকে এসে গালে আলতো করে একটা চুমু খায়। তনুর মুখের দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। আমি ছাড়া আমার ছায়াবতীর ছায়া স্পর্শ করার অধিকার কারো নেই। আর কেউ যদি করে তাহলে তার ছায়া দুনিয়া থেকে চিরতরে মুছে দেব আমি। নিহান এটুকু বলে রুম থেকে বেরিয়ে যায়। তার মাথায় কী চলছে সে নিজেও জানে না। বিকেলে মেয়রের ছেলে সাকিব ক্লাবে বন্ধুদের নিয়ে ক্যারাম খেলছিল। জায়গাটা নিহানদের বাসার উল্টো সাইডে, একটু হাঁটলেই পৌঁছানো যায়। সন্ধ্যায় আড্ডা শেষ করে সবাই বাসায় ফিরছিল। ঠিক সে সময় সাকিবের ফোনে কল আসে নিহানের। সাকিবের ধারণা তনু কাউকে কিছু বলেনি, আর তাছাড়া তনুকে সে তেমন কিছু করেনি, তাই সে ওই বিষয়ে না ভেবে নিহানের জন্য ক্লাবে একাই বসে অপেক্ষা করছিল। আর এমনিতেও নিহান মাঝে মধ্যে সন্ধ্যার দেখা করে থাকে। ওইদিকে নিহান রেগে বাসা থেকে বের হয়ে আসে। বাসার কাজের লোক আর দারোয়ান নিহানকে বেরিয়ে যেতে দেখেছে। নিহানের আজকে হুঁশ নেই। রাস্তায় তার কয়েকটা বন্ধুদেরকে ডেকেছিল, কিন্তু তাদের ডাক নিহানের কান অবধি পৌঁছায়নি। তার কানে শুধু তনুর বলা কথা বাজছে, আপনার বন্ধু ভালো না, ওনার জন্য আমি ব্যথা পেয়েছি। আর চোখে ভাসছে সেই তনুর শরীরে সেই কালচে ওঠা হয়ে ওঠা জায়গা। তারপর তনুর চোখের পানি। সে বড় বড় পায়ে হেঁটে যেতে লাগলো সেই ক্লাব ঘরের দিকে। নিহান ক্লাব ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কাঠের পুরনো সেই দরজাটা লাগানোর ফলে ক্যাট ক্যাট শব্দে সাকিব পেছনে ফিরে তাকাতেই নিহান পাশে পড়ে থাকা ক্রিকেট খেলার স্ট্যাম্প তুলে নিয়ে ব্যাটিং করার মতো সাকিবকে পেটাতে শুরু করে। সাকিব মুখ তুলে নিহানকে যেই কিছু বলবে, নিহান আবার সাকিবকে আঘাত করে। এভাবে মারতে মারতে সাকিবের নাক মুখ দিয়ে রক্ত এনে ছাড়ল। নিহান সাকিবকে গলায় স্ট্যাম্পটা দিয়ে চেপে ধরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ফেলে। নিহানের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত, শিরাগুলো টান টান হয়ে আছে। নিহান ক্রোধে গর্জে করে ওঠে, বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার কলিজায় হাত দেওয়ার? এদিকে সাকিবের মুখ দিয়ে ঠিক করে কথা বের হচ্ছে না, পুরো মুখ থেতলে গেছে। গলার মধ্যে স্ট্যাম্পের চাপে রক্তদলা পাকিয়ে আবারও মুখ দিয়ে বেরিয়ে আসলো। খুব কষ্ট করে বলল, কি করেছি আমি? কি করেছিস? নিহার দাঁতে দাঁত চেপে কথা বলতে বলতে স্ট্যাম্পটা আরও শক্ত করে গলায় চেপে ধরলো। স্ট্যাম্প, তোর এই নোংরা হাত দিয়ে আমার কলিজায় স্পর্শ করেছিস, যাকে এতদিন ধরে আমি 2 হাতের তালুর উপর বসিয়ে যত্ন করে বড় করেছি, যার উপর আজ পর্যন্ত আমি একটা ফুলের টোকা পড়তে দেইনি, তাকে বাজেভাবে স্পর্শ করেছিস তুই। তোর জন্যও ব্যথা পেয়েছে, কেঁদেছে। তোর কলিজা কত বড় করে আমার কলিজায় হাত দিয়েছিস সেটাই দেখবো আজকে আমি। নিহানের কথা সাকিবের টনক নড়ে। সাকিব উল্টো জবাব দেয়, মিথ্যে বলেছে ও, আমি কিছুই করিনি। স্যার আমাকে, বাবা যদি জানতে পারে তাহলে তোর খবর করে দিবে, মনে রাখিস। স্যার বলছি। সাকিবের তেরা কথায় নিহান আরও উন্মাদ হয়ে যায়। গলা থেকে স্ট্যাম্প সরিয়ে আবারও তা দিয়ে আঘাত করে। এতে করে সাকিব দূরে ছিটকে পড়ে যায়। নিহান সাকিবের বুকের ওপর হাঁটু দিয়ে ভর করে মুখে অনবরত পাঞ্চ মারতে শুরু করে। সাকিব এবার বুঝতে পারে নিহান তাকে ছাড়বে না। তার শরীরে তেমন শক্তি নেই যে নিহানকে থামাতে সক্ষম হবে সে। তাই এই পর্যায়ে সে আকুতি স্বরে বলতে, নিহান দোষ, মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। তনুকে একা দেখে আমার মাথায় বাজে চিন্তা ভাবনা এসে গিয়েছিল, নইলে বিশ্বাস কর এর আগে কখনো আমি ওকে বাজে নজর দেইনি। প্লিজ দোষ, মাফ করে দে আমায়। আমি বেঁচে থাকতে আর কখনো তনুর দিকে তাকাবো না, প্রমিস করছি, প্লিজ।
নিহানের হাত থামে, কিন্তু ওর ভেতরে থাকা হিংসুটা যেন একটু কমেনি, উল্টো আরও 1000 গুণ বেড়ে যায়। বন্ধুত্বের মাঝে কোনো ভুল ত্রুটি আর ক্ষমা এসব থাকে না। তেমনি তোকেও আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই। তোর ছায়া যদি দুনিয়া থেকে না সরায়, তাহলে আমার ছায়াময়ীকে তোর অপবিত্র ছোঁয়া দেওয়াটা যে আমার মাথা থেকে কিছুতেই যাবে না। আর আমি তা ভাবতে ভাবতে পাগল হয়ে যাব। শুধু তুই না, ওর দিকে কেউ বাজে নজর দিলে তার চোখ আমি উপড়ে ফেলবো, দুনিয়া ছারখার করে দিব। যদি ওর কিছু হয়, তবুও ওর ওপর কোনো আঁচ পড়তে দেইনি আর দিবও না। তাই এই মুহূর্তে দুনিয়া ছাড়াটা ফরজ হয়ে গেছে তোর জন্য। সাকিব এবার নিজের জীবন বাঁচানোর জন্য ছটফটে ওঠে। ভাই দেখ, এবারের মতো ক্ষমা করে দে আমায়। আমি আর তনুর। নিহান আর কিছু বলতে দিল না সাকিবকে। 2 হাতে শার্টের কলার চেপে টেনে তুলল। তোর মুখে আমি ওই নামটা শুনতে চাই না। আজকে থেকে চিরতরে জবান হারাবি তুই। যে চোখ দিয়ে বাজে নজর দিয়েছিলি, যে হাত দিয়ে শুয়েছিস, সব কিছু তোর থেকে ছিন্ন ভিন্ন করে দিব। নিহান হাতটা শক্ত করে মোচড় দিয়ে ভেঙে ফেলে, আর সাকিব চিৎকার করে ওঠে। নিহান পাশে পড়ে থাকা লোহার রড তুলে নেয়, তার ছায়াময়ের দিকে বাজে নজর দেওয়া সেই চোখে গেঁথে দেয়। সাকিব যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে, আবারও মেঝেতে লুটিয়ে পড়ে। নিহান যেন এতেও ক্ষান্ত হয় না, সে পুরোই উন্মাদ হয়ে আছে। তার মন কিছুতেই শান্ত হচ্ছে না, ইচ্ছে করছে দুনিয়া ছারখার করে দিতে। নিহান সাকিবের চোখে গেঁথে দেওয়া রড টেনে বের করে পুনরায় সেটা আরেক চোখে গেঁথে দেয়। সাকিব চিৎকার করছে। নিহান দূরে ফেলে দেওয়া স্ট্যাম্পটা আবার উঠিয়ে আনে, আর সাকিবকে 2-3টা ক্লিক মারে। স্ট্যাম্পটা দিয়ে অনবরত মাথায় আঘাত করতে থাকে। মাথায় থেকে 2-3টা আঘাত পড়তেই সাকিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, কিন্তু নিহান থামেনি। ওইদিকে জানালার কাছে দাঁড়িয়ে সব দেখছিল ছোট্ট পরীটা। এই নৃশংস ঘটনা দেখে সে বোবা বনে গেছে। ভয়ে গলা শুকিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ধীরে ধীরে চারপাশে মেয়েটার ঝাপসা হয়ে আসে, তবে মাটিতে লুটিয়ে পড়ার আগেই কেউ তাকে ধরে ফেলে। থমথমে রাতের পরিবেশ, চারিদিকে নীরবতা বিরাজমান। লিভিং রুমে আশরাফ খান, শান্তি বেগম, নিহান, আয়ান, তারা 4 জনই উপস্থিত। জীবনের মোড় পরিবর্তন হতে সময় লাগে না। কখন কী হবে তা বলা আসলেই মুশকিল। সকল নীরবতা ভাঙে একটা শব্দে, ঠাস। আশরাফ খান নিহানকে থাপ্পড় মেরেছে, আর তা দেখে যেন উপস্থিত মা আর আয়ান দুজনেই নড়েচড়ে বসে। কি করেছো এটা তুমি? নিহান চল শক্ত হয়ে আসে, তবুও তাদের দাঁত চেপে চুপ করে রইল। কিন্তু এটা চুপ করে থাকার সময় না। আশরাফ খান রেগে আরও একটা থাপ্পড় মারে। চুপ করে আছো কেন? জবাব দাও। তোমার ভেতরে কি মনুষ্যত্ব বলে কিছু নেই? মরে গেছে সেটা? এই শিক্ষা পেয়েছো খান পরিবার থেকে? নিহান শান্ত গলাতেই বাবাকে উত্তর দিল, আব্বু, যথেষ্ট ভালো শিক্ষাই পেয়েছি আমি খান পরিবার থেকে। তবে এটা ততক্ষণেই ধরে রাখবো যতক্ষণ মানুষ সেটার প্রাপ্য থাকবে। প্রাপ্য? কি এমন করেছে তোমার বংশ পরিবারের ন্যায়নীতি ভুলে যেতে হলো? নিহান এবার একটু জোরেই জবাব দিল, কি করেনি? তনুকে কষ্ট দিয়েছে, ওকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, সাকিব অন্যায় করেছে, তবে এমন কিছু করেনি যে তাকে জানে মেরে ফেলতে হবে। আব্বু, তোমার কাছে এটা নর্মাল মনে হচ্ছে? নর্মাল না, সাকিব যা করেছে তা অন্যায় করেছে। আমরা পারিবারিকভাবে মিটিয়ে নিতে পারতাম সেটা। আজ পর্যন্ত খান বংশের কোনো লোক ঝগড়া বিবাদে জড়ায়নি, কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, সবসময় মানুষের সাথে ভালো ভদ্র ব্যবহার করেছে। কারো সাহস নেই চোখ তুলে কথা বলার। যে খান বংশের কোনো লোক তাদের সাথে খারাপ ব্যবহার করেছে, অথচ আজ তোমার মতো কুলাঙ্গার ছেলের জন্য আমার বংশের সব মান সম্মান ধুলে মিশে গেছে। কাল রাস্তায় যখন বের হব, তখন লোক আমাকে দেখে বলবে খুনির বাবা যাচ্ছে। খুনের দায়ে আজকাল খান পরিবার ছেলেকেও পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এসব শুনতে হবে আমাকে। তোমার জন্য আজ আমার বংশের নাম সুনাম ধুলোয় মিশে গেছে। তোমাকে আমি আর আমার ছেলে হিসেবে মানব না। আমি তোমাকে ত্যায্যপুত্র করলাম। আশরাফ খানের কথা পুরো খানবাড়িতে বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল। শান্তি বেগম স্বামীকে হঠাৎ সিদ্ধান্তে পৌঁছাতে দেখে তিনি স্বামীকে ঝাঁকিয়ে তুলে, কি বলছেন এসব? মাথা ঠিক আছে? রাগের মাথায় কোন সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন সে হুঁশ আছে আপনার? আমি হুঁশেই আছি। তোমার ছেলে আর মানুষ নেই, অমানুষ হয়ে গেছে সে। মানুষ মারতে তার হাত কাঁপছে না। সাকিব তার বন্ধু ছিল, কিভাবে পারলো তাকে নিজ হাতে খুন করতে? আশরাফ খানের কথায় এবার নিহানও গম্ভীর কণ্ঠে বলল, তোমার কলিজা কাঁপছে না আব্বু কথা বলতে? সে আমার বন্ধু ছিল ঠিকই, কিন্তু কার গায়ে হাত দিয়েছে সেটা কি ভুলে গেছো? খান বংশের মেয়ে সে।
ওকে ছুঁয়ে দেখা তো দূরের কথা, ওর দিকে নজর দিলে চোখ উপড়ে ফেলবো আমি। আর সাকিব যা করেছে সেটা তার সাথে প্রাপ্য ছিল। ওর লাশ আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম যদি তখন তনু ওখানে উপস্থিত না হতো। ফ্ল্যাশব্যাক। আয়ান বাসায় ঢুকবে তখন দারোয়ান ডেকে বলল, এই যে আয়ান বাবা, শোনো। জি আঙ্কেল, কিছু বলবেন? হ্যাঁ, ওই তনু মামনি একটু আগে ওইদিকে দৌড়ে কোথায় জানি গেল। তনু ওইদিকে কোথায় যাবে জানি না, তো নিহান বাবাকে ওইদিকে যেতে দেখেছি, পরে মামনিকেও যেতে দেখলাম। আমি ডেকেছি একা একা কোথাও না যেতে, কিন্তু আমার কথা শুনলো না, চলে গেল। ও ব্রোর সাথে আছে, তাহলে চিন্তা করতে হবে না আপনাকে। না, মামনিরে নিয়ে চিন্তা করছি না। তাহলে? নিহান বাবাকে আজকে অন্যরকম লাগছিল, কেমন জানি রেগেছিল। মামনিও কান্না করছে লাগছিল, চোখ মুখ ফুলে গেছে। বাসা থেকে বের হয়ে যেতে দেখেছি। আমি আজ পর্যন্ত নিহান বাবাকে এমন দেখিনি, কেমন জানি লাগছিল তাকে দেখে। দারোয়ানের কথায় আয়ানও বেশ চিন্তিত হলো যে নিহানের আবার কি হতে পারে। আর এই সন্ধ্যায় তো ক্লাব ঘর বন্ধ হয়ে যায়, ওই দিকটা ফাঁকা হয়ে যায়, মানুষের আনাগোনা কমে আসে। নিহান এখন ওই দিকে গিয়েছে, আবার তনুও তার পেছনে। কাহিনী কি? আচ্ছা আঙ্কেল, আমি দেখছি গিয়ে। তাহলে ব্যাপারটা আসলে কি? হ্যাঁ বাবা, যাও। চারপাশে আঁধার নেমে এসেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে সব। আয়ান পা চালিয়ে ক্লাব ঘরের দিকে যায়। সেখানে পৌঁছাতে দেখলো তনু পড়ে যাচ্ছে, আর তা দেখে আয়ানের চিৎকার করে উঠল, তনু! নিহান তখন সাকিবকে আঘাত করতে ব্যস্ত ছিল, কিন্তু আয়ানের কণ্ঠে তনুর নাম শুনতেই পেছনে ফিরে তাকায় আর দেখে তনু আস্তে আস্তে চোখ জোড়া বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ছে। নিহান নিজের এ পর্যায়ে তনুকে জোরে চিৎকার করে ডেকে ওঠে, দৌড়ে দরজা খুলে বেরিয়ে আসে। তবে তনুকে আয়ান পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। আয়ান নিহানকে দেখে অবাক হয়ে যায়, শরীরে রক্ত লেগে আছে। ব্রো, কি হয়েছে তোমার? তোমার শরীরে রক্ত কেন? কিন্তু নিহান কোনো জবাব না দিয়ে তনুকে পাদাকোলা করে তুলে নিয়ে চলে যেতে লাগে। আয়ান অবাক হয়ে তাকিয়ে রইল নিহানের শরীরে লেগে থাকা রক্ত দেখে। পরক্ষণে চোখ গিয়ে পড়ল ক্লাব ঘরের ভেতরে সাকিবের সেই নৃশংস লাশের দিকে। আয়নের চোখ কপালে ওঠার নেই, সে আতঙ্কে কি করবে বুঝতে পারছে না। তার নিজেরই গলা শুকিয়ে আসছে। তার মানে তনু এসব দেখে জ্ঞান হারিয়ে ফেলল। ব্রো কি তাহলে ভেতরে? ভাবতে আয়নের ভেতরে লোম দাঁড়িয়ে গেল। সে রক্ত কি তাহলে সাকিবেরই ছিল? আয়ান আর ভাবতে পারছে না। সেও এখান থেকে একরকম পালিয়ে চলে আসলো। কাল সকালে নিশ্চয়ই লোক জানাজানি হয়ে যাবে। আয়ান সোজা বাবার কাছে কল করলো, হ্যালো ড্যাড, জলদি বাসায় আসো, সর্বনাশ হয়ে গেছে। তনু জ্ঞান হারিয়ে ফেলেছে। আর ব্রো, তনুর হঠাৎ কি হলো? আর নিহান কি করেছে? মার্ডার? হোয়াট? ফোনে কথা বলা সম্ভব না। মমকে নিয়ে তাড়াতাড়ি বাসায় আছো তুমি, রাখছি এখন আমি। নিহান তনুকে বাসায় নিয়ে এসে ডাক্তারকে 5 মিনিটের মধ্যে বাসায় আসতে বলে। পারিবারিক ডাক্তার হয়, তিনি বাসায় জলদি পৌঁছে যায়। ডাক্তার তনুকে দেখছিল। সে সময় আশরাফ খান ও তার স্ত্রী তাড়াহুড়ো করে বাসায় পৌঁছালো। তনুকে ডাক্তার দেখে বলল, বাচ্চা মেয়ে বেশ ভয় পেয়েছে কিছু একটা দেখে। নেক্সট টাইম ও ভয় পায় এমন কিছু তার কাছে আনবেন না বা করবেন না, নইলে কিন্তু ব্রেনে কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে। আর ওর একটু জ্ঞান ফিরে যাবে, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, খাইয়ে দিবেন। আয়ান ডাক্তারকে এগিয়ে দিয়ে আসে, পরে আশরাফ খানকে সমস্ত ঘটনা খুলে বলল। আশরাফ খান ক্রোধে কিছু বলবে, তখনই তনু একটু নড়ে চড়ে ওঠে। শান্তি বেগম তনুর মাথার কাছে বসে, আর এক পাশে আশরাফ খান। তনু ধীরে ধীরে চোখ খুলে তাকায়। মামনি, এখন কেমন লাগছে? শান্তি বেগম মেয়েকে উঠিয়ে বসায়। তনু। নিহান তনুকে ডেকে কাছে যেতেই নিলে তনু ভয়ে চিৎকার করে ওঠে, আশরাফ খানকে জড়িয়ে ধরে। না আব্বু, খুন, উনি খুন করেছে, আব্বু বাঁচাও। তনুকে কাঁদতে দেখে নিহান কাছে গিয়ে তনুর মুখটা 2 হাতের আওতায় নেয়। তনু কি করছে? এসব কি করছিস কেন? ভয় পাচ্ছিস তুই? ভয় পাস না, আর কাঁদিস না প্লিজ, তোকে কেউ কিছু করবে না। নিহানের কথায় তনু কানে ঢুকছে না, মেয়েটা ভয়ে ঠিকভাবে কথা বলতে পারছে না। তনু নিহানের থেকে সরে যায়, আশরাফ খানকে আঁকড়ে ধরে। আব্বু, আব্বু বাঁচাও, খুন, আব্বু। নিহান তনুর কাণ্ডে পুরোই পাথর বনে গেছে। তনু তাকে ভয় পাচ্ছে, যার পেছনে কি না দিন রাত পড়ে থাকে, এক মুহূর্তের জন্য পিছন ছাড়ে না। আর আর সেই মানুষটা তাকে ভয় পাচ্ছে। তনু কষ্ট পেয়েছে, কেঁদেছে দেখে নিহানের কলিজা ছিঁড়ে যাচ্ছিল, অথচ তাকে
এখন তাকে দেখেই ভয়ে কাঁপছে। নিহানের বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। নিহান তনুর দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে, আর এইদিকে তনু ভয়ে চোখ মুখ খিচকে বন্ধ করে কান্না করে যাচ্ছিল। তনুর চোখের এক একটা পানির ফোঁটা আজকে নিহানকে ভয় পেয়ে তার জন্য ফেলেছে। আশরাফ অনেকক্ষণ ধরে নিহান বাইরে যেতে বলেছে, কিন্তু সে যেন দুনিয়াতেই নেই। সে কি দেখছে এইসব? আশরাফ খান রেগে এবার জোরে ধমক দেয়, তোমাকে বাইরে যেতে বলেছি, কথা কানে যাচ্ছে না তোমার? আশরাফ খান রেগে গর্জে ওঠে। শান্তি বেগম ছেলেকে এক চুলও নড়তে না দেখে ছেলেকে নিয়ে তিনি রুম থেকে বাইরে বেরিয়ে আসলো। তারপর আশরাফ খান তনুকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়, বাইরে আসে। প্রেজেন্ট। নিহানের কথা শুনে আশরাফ খান রেগে শান্তি বেগমকে বলে উঠল, দেখেছো কি বলছে এসব? আপনি মাথা ঠান্ডা করেন আগে। কিসের মাথা ঠান্ডা করব? ওর মাথা খারাপ। ছেলে আমার কোনো দরকার নেই। ওর মতো খারাপ ছেলে আমার দরকার নেই। নিহানকে উদ্দেশ্য করে, ত্যায্য করলাম আমি তোমাকে। এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাও। ইউ আর এ ব্যাড বয়। ইউ আর এ নট মাই সন। তোমার এই মনুষ্যত্বহীন চেহারাটা আমাকে আর কখনো দেখাবে না। আউট। এ বাসায় থাকার আমার স্বাদ নেই। তবে নিজের মেয়ের চাইতে তোমার কাছে আজ বংশমর্যাদা বেশি হয়ে গেছে যে এটাকে গুরুত্ব দিচ্ছ। শুধু বংশ না, মেয়ের মান মর্যাদা সবই দিতে পারবো আমি। তোমার মতো মানুষ খুন করার প্রয়োজন পড়বে না আমার। আজ তোমার জন্য আমার মেয়ের এই অবস্থা। আমি আর এক মুহূর্ত তোমাকে এই বাসায় দেখতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে। শান্তি বেগম এ পর্যায়ে অস্থির হয়ে ওঠে, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমার ছেলে কোথাও যাবে না এ বাসা থেকে, ওখানেই থাকবে। আশরাফ খান এবার গম্ভীর কণ্ঠে বলল, ওর এ বাসায় কোনো জায়গা নেই। ছেলে ছাড়া থাকতে খুব বেশি কষ্ট হলে তুমি ওর সাথে বেরিয়ে যেতে পারো, দরজা খোলা আছে। শান্তিহীন কথায় স্তব্ধ হয়ে যায়। নিহান এতক্ষণ ভদ্রভাবে কথা বললেও এ পর্যায়ে ক্ষেপে যায়। খুব বেশি করে ফেলেছেন আপনি। আপনার সাথে এই মুহূর্তে আমার সমস্ত সম্পর্ক শেষ করে চলে যাচ্ছি। আমি তো কখনো আপনার সামনে আসবো না। তবে একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক শুধু আপনার সাথে শেষ হলো। নিহান বাসা থেকে বেরিয়ে চলে যেতে নেয়। শান্তি বেগম ছেলেকে পেছন থেকে বারবার টেনে থামানোর চেষ্টা করছে। নিহান শান্তি বেগমের হাত ছাড়িয়ে সদর দরজা পেরিয়ে চলে যায়। আশরাফ খান তার স্ত্রীকে উদ্দেশ্য করে আবার বলে উঠল, মনে রেখো, আজ যদি সদর দরজা পেরিয়ে এক পাও বাইরে আগাও, তাহলে খানবাড়ির দরজা চিরতরে তোমার জন্য বন্ধ হয়ে যাবে। শান্তি বেগম থেমে যায়, কিন্তু একটু পরে সদর দরজা পেরিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, 25 বছরের সংসারে কখনো আপনার কথার অবাধ্য হই না, কিন্তু আজ হলাম। ক্ষমা করবেন আমায়। কথা দিচ্ছি আপনাকে, আমি আর আমার ছেলে এই খানবাড়িতে আর কখনো পা রাখবো না। ভালো থাকবেন, আসছি। আয়ান মায়ের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আশরাফ খানের ভয়ে কিছু বলার সাহসও পাচ্ছে না। আশরাফ খান বেশ অবাক হলো, সত্যি তার স্ত্রী তার অবাধ্য হলো? চলবে। নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।